অবশেষে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া শুরু করেছেন কোচ আর্নে স্লট। অন্তত চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর সেকেন্ড লেগে গ্যালাতাসারাইয়ের এগেনস্টে অ্যানফিল্ডে লিভারপুলের খেলা দেখে সে জিনিসটাই মনে হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে আর্নে স্লট হ্যাজ বিন ভেরি স্টাবার্ন, যে ওনার যে সকল ভুল হচ্ছে সে সকল ভুলগুলো উনি ঠিকমতো অ্যাকনলেজ করছেন না। যেহেতু অ্যাকনলেজ করছেন না, সেহেতু লিভারপুল একই ভুল বারবার করছে, যেটা কিনা তাদের ফলাফলের উপর অনেক নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলছে। এবং নেগেটিভ ইম্প্যাক্ট যেহেতু ফেলছে, সেহেতু আস্তে আস্তে একটা ট্রফি জেতার সম্ভাবনা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনা নেই, অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগও জেতার সম্ভাবনা খুবই কম। তাও যদি গালাতাসারাইয়ের মতো একটা দলের এগেনস্টে হেরে বিদায় নিতে হতো, তাহলে লিভারপুলের জন্য বিষয়টা অনেক বাজে হতো, যেহেতু তারা ফার্স্ট লেগে অলরেডি গালাতাসারাইয়ের এগেনস্টে হেরে গিয়েছিল। তো যাই হোক না কেন, সেকেন্ড লেগে তারা দুর্দান্তভাবে ফিরে এসেছে এবং অ্যাগ্রিগেট স্কোর 4-1-এ জিতে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে। সো একদিক থেকে জিনিসটা পজিটিভ, আবার একদিক থেকে জিনিসটা অত বেশি আশার জন্ম দেয় না, বিকজ গালাতাসারাইয়ের এই সিজনে অ্যাওয়ে ফর্ম অনেক খারাপ। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের বাইরে গালাতাসারাই যখনই খেলতে গিয়েছে তারা অত ভালো মতো খেলতে পারেনি। সো এই ম্যাচে লিভারপুলের পারফরমেন্সের কথাটা চিন্তা করতে গেলে এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে যে গালাতাসারাইয়ের মতো দল, যেটা কিনা এমনিতেই লিভারপুলের হারানোর কথা এবং যে দলটার অ্যাওয়ে ফর্ম অত ভালো না, সেই টিমের এগেনস্টে লিভারপুল গতকালকে যে পারফরমেন্সটা দেখিয়েছে, সেই পারফরমেন্সটা বড় কোনো ক্লাবের এগেনস্টে তারা কি সঠিকভাবে রেপ্লিকেট করতে পারবে কি না। এবং এই প্রশ্নের জবাবটা আমরা খুবই শীঘ্রই কিন্তু পেয়ে যাব, বিকজ পরের রাউন্ডে লিভারপুল ইজ ফেসিং দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স পিএসজি, যারা কিনা অসাধারণ ফর্মে রয়েছে, গত সিজনের মতোই দুর্দান্ত ফর্মে রয়েছে, এবং তারা চেলসিকে 2 লেগ মিলিয়ে 8-2 গোলে বিধ্বস্ত করেছে। তো ওরকম একটা দলের এগেনস্টে খেলতে নামতে হলে কিন্তু লিভারপুলকে একদম 100% ফ্ললেস ম্যাচ খেলতে হবে। আর্নে স্লট কি অ্যাকচুয়ালি তার ভুল থেকে শিক্ষা পেয়েছেন কিনা, এবং এই শিক্ষাটা উনি কি কনসিস্টেন্টলি ইউজ করবেন কিনা। গালাতাসারাইয়ের এগেনস্টে লিভারপুল যেরকম দুর্দান্ত ট্যাকটিক্সে খেলেছে এবং যেভাবে পরিবর্তন এনেছে নিজেদের খেলার স্টাইলে হোক বা ফরমেশনে হোক বা ট্যাকটিক্সের মাধ্যমে হোক, ওইটা যদি তারা পিএসজির এগেনস্টেও 100% ফ্ললেসলি রেপ্লিকেট করতে পারে, তাহলেই আমরা একটু আশাবাদী হতে পারি যে না, হয়তো বা পিএসজিকে লিভারপুল হারিয়ে সেমিফাইনালে উঠে যাবে। কিন্তু সেটা সম্ভাবনা এখনই অনেক কম, অত বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না। তো গালাতাসারাইয়ের এগেনস্টে লিভারপুল এমন কি করলো যেটা দেখে মনে হচ্ছে যে আর্নে স্লট অবশেষে তার ভুল থেকে শিক্ষা নেওয়া শুরু করেছেন। লেটস হ্যাভ আ লুক। গালাতাসারাইয়ের এগেনস্টে লিভারপুলের সবচেয়ে পজিটিভ দিক সেটা হলো গিয়ে তারা প্রত্যেকটা খেলোয়াড়কে নিজের শক্তি অনুযায়ী খেলিয়েছে। অর্থাৎ যে খেলোয়াড়টা যেভাবে খেলতে অভ্যস্ত, যেই পজিশনে যেইভাবে সবচেয়ে ভালো পারফর্ম করেন, তাকে সেই পজিশনেই সেভাবেই খেলিয়েছেন কোচ আর্নে স্লট, যেটা কিনা এই সিজনে অধিকাংশ সময় তিনি করতে ব্যর্থ হয়েছেন। সো গালাতাসারাইয়ের এগেনস্টে এই ম্যাচে লিভারপুল যথারীতি 4-3-3 ফরমেশনে খেলতে নেমেছিল। ডান দিকে সালা, বাম দিকে ফ্লোরিয়ান ওয়ের্টস এবং উপরে একক স্ট্রাইকারের ভূমিকাতে ছিলেন হুগো একিতিকে। এখন কাগজে কলমে ফরমেশনটাকে 4-3-3 বলে মনে হলেও ব্যাপারটা যেটা হচ্ছিল, উপরে ডুয়াল স্ট্রাইকারের ভূমিকাতে খেলছিলেন হুগো একিতিকে এবং মোহাম্মদ সালাহ। সালাহকে এই সিজনে একদম এক্সক্লুসিভলি টাচ লাইন বেসড উইঙ্গারের ভূমিকাতে খেলিয়েছেন আর্নে স্লট, যেটা কিনা লিভারপুলকে অনেক বেশি যন্ত্রণা দিয়েছে। সো এই ভুলটা থেকে সরে এসেছেন আর্নে স্লট এবং তিনি এইখানে হুগো একিতিকের পাশে মেইনলি মোহাম্মদ সালাহকে একজন সেকেন্ডারি স্ট্রাইকারের ভূমিকা দিয়েছেন, যে কারণে সালাহকে এই সকল জোনগুলোতে থাকতে হয়নি, তিনি মাঝখানে চলে এসেছেন এবং যখন খুশি বক্সে আক্রমণ করতে পেরেছেন এবং এই সকল হাফ স্পেসে থাকতে পেরেছেন। সো এইভাবে যখন সালাহ এবং একিতিকে ডুয়েল স্ট্রাইকারের ভূমিকায় খেলছিলেন, তখন ফ্লোরিয়ান উইর্টসকেও তখন সেক্ষেত্রে লেফট উইংয়ে থাকতে হয়নি। আপনারা সবাই জানেন যে ফ্লোরিয়ান উইর্টস ইজ নট আ লেফট উইঙ্গার, তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি কিনা লেফট হাফ স্পেস বা এই সকল জোনগুলোতে খেলতে বেশি পছন্দ করেন। সো সালাহ এবং একিতিকে উপরে ডুয়েল স্ট্রাইকারের ভূমিকাতে খেলিয়েছিলেন আর্নে স্লট এবং ফ্লোরিয়ান উইর্টসকেও এই সকল জায়গাতেই খেলিয়েছিলেন, এই যে লেফট হাফ স্পেসের অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গাতে, যেখানে তিনি সবচেয়ে বেশি দুর্দান্ত খেলেন। এখন ফ্লোরিয়ান উইর্টসের পাশেও কিন্তু আরেকজন নাম্বার 10কে খেলিয়েছেন কোচ আর্নে স্লট। ওই জায়গাটাতে কখনো ছিলেন ডমিনিক জবোসলাই এবং কখনো এসে গিয়েছিলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং ডমিনিক জবোসলাই দুজনই ভাগাভাগি করে এই পজিশনটাতে খেলেছেন, যে কারণে উইর্টসের পাশাপাশি লিভারপুল এখানে একজন সেকেন্ড নাম্বার 10 পেয়েছিল। সো উপরে যখন জবসলাই খেলছিলেন, তখন গ্রাভেনবার্গের পাশাপাশি ম্যাকঅ্যালিস্টার সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় খেলছিলেন এবং তিনি এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন, এটা স্বীকার করতেই হবে। তার ফিজিক্যালিটি রিলেটেড যে সমস্যা ছিল, তার প্রেসিং রিলেটেড যে সমস্যা ছিল, সেটা অন্তত এই ম্যাচে আমরা অত বেশি দেখিনি, বা গালাতাসারাইয়ের মিডফিল্ডও তাকে সেরকম পরীক্ষা নিতে পারেনি। সো উপরে একিতিকে সালাহ, তার পেছনে দুজন নাম্বার 10 ফ্লোরিয়ান উইর্টস এবং ডমিনিক জবোসলাই, এবং তাদের নিচে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্গের পাশে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। উপরে সালাহ এবং একিতিকে রেখে উইর্টস, জবোসলাই, ম্যাকঅ্যালিস্টার এবং গ্রাভেনবার্গ, এই চারজনই হাইলি টেকনিক্যাল মিডফিল্ডার এবং এই চারজনই রোটেট করে করে মিডফিল্ডের ব্যাটলগুলো জিতেছেন। এই চারজনই একসঙ্গে সকল জোনগুলো দখল করে রেখেছিলেন, যে কারণে লিভারপুলকে এই ম্যাচে অন্তত মিডফিল্ডের ব্যাটলে হারাতে পারে নাই গালাতাসারাই। লিভারপুল সেন্ট্রালি অনেক বেশি স্ট্রং,
দেখাচ্ছে এখানে। এখন সেন্ট্রালি স্ট্রং হলে উইংয়ের জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন মোহাম্মদ সালাহ এদিকে থাকছেন না, মাঝখানে চলে আসছেন, ফ্লোরিয়ান উইটস যেহেতু বাম দিকে থাকেন নিয়ে এদিকে চলে আসেন, তাই দুই উইংয়ের জায়গাটা অনেক বেশি ফাঁকা হয়ে গিয়েছিল। এইখানেই সবচেয়ে বড় ভুল থেকে শিক্ষা নিয়েছেন কোচ আর্নে স্লট, যে তার দুই ফুল ব্যাক জেরেমি ফ্রিম্পং এবং মিলোস কেরকেশ, আপনারা সবাই জানেন এই দুজন ফুল ব্যাক অনেক বেশি অ্যাটাকিং মাইন্ডেড এবং দুইজনই অনেক বেশি সাইড লাইন বেসড ফুল ব্যাক, এরকম করে ওঠানামা করতে পছন্দ করেন। ওভারল্যাপিং এবং আন্ডারল্যাপিংয়ে দুর্দান্ত। এই সিজনের শুরু থেকে অনেক ম্যাচে কোচ আর্নে স্লট যে ভুলটা করছিলেন সেটা হলো গিয়ে ভ্যান ডাইক এবং ইব্রাহিমা কোনাটের পাশে কেরকেসকে ইনভার্ট করিয়ে অনেকটা থার্ড সেন্টার ব্যাক বা কখনো কখনো সেন্ট্রাল মিডফিল্ডের এই সকল জোনগুলোতে খেলাচ্ছিলেন, যেই পজিশনে খেলালে বেসিক্যালি কেরকেসের কাছ থেকে 100% আউটপুট পাবেন না। তার কাছ থেকে 100% আউটপুট আপনি তখনই পাবেন যখন তাকে কনসিস্টেন্টলি এভাবে ওঠানামা করতে দেবেন, ওভারল্যাপিং এবং আন্ডারল্যাপিং করতে দিবেন। এখন কেরকেস এবং ফ্রিম্পং এই দুজনই উইডথ মেনটেন করছিলেন পিচের দুই পাশে, যে কারণে মোহাম্মদ সালাহ ডান দিক থেকে এভাবে ঢুকে আসতে পারছিলেন এবং একই কাজ বাম দিক থেকে করছিলেন হুগো একিতিকে। দ্যাট ওয়াজ আ ভেরি ফ্যান্টাস্টিক সেট আপ এবং এভাবেই গ্যালাতাসারাই কিন্তু 4টা গোল হজম করে। এবং এই ম্যাচে আরেকটা পজিটিভ সাইন হলে কি ইব্রাহিমা কোনাটের ফর্মে ফিরে আসা। ম্যাচের শুরুতে ভিক্টর ওজিমহেন বেশ ভালোই খেলছিলেন, কিন্তু ইনজুরির কারণে উনি সেকেন্ড হাফে খেলতে পারেননি। বারিস ইলমাস বলে একজন স্পিডি উইঙ্গার খেলেন গালাতাসারাইয়ের হয়ে। সো ফার্স্ট হাফে ওসিনহেন এবং এর পরে বারিস ইলমাস এই দুজন ফরওয়ার্ড যখন দ্রুতগতিতে লিভারপুলের বক্সে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন ইব্রাহিমা কোনাটে তার ফিজিক্যালিটি, তার পজিশনিং এবং তার ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স দিয়ে এই সকল জায়গাগুলোতে ওজিমহেন এবং ইলমাসকে আটকে দিচ্ছিলেন। এখন দেখা যাক কোচ আর্নে স্লট এই ভুল থেকে শিক্ষা নেওয়ার এই বিষয়টা শুধুমাত্র এই ম্যাচের জন্যই বরাদ্দ রেখেছিলেন কিনা, নাকি সামনেও আমরা রেগুলারলি জিনিসটা দেখতে পারবো। যদি দেখতে পারি তাহলে আমরা মোটামুটি বলতে পারবো যে না, পিএসজির এগেনস্টে লিভারপুলের বেশ ভালোই সম্ভাবনা রয়েছে ম্যাচ জেতার। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন লিভারপুলের এই চেঞ্জ দেখে আপনার কেমন লাগছে। লেটস হ্যাভ আ ডিসকাশন।